দীর্ঘ 10 বছর পর প্রবাস থেকে মৌনতার স্বামী ফয়েজ দেশে ফিরেছে। মৌনতা জানতো সে আসবে, কিন্তু 1 মাস পরে আসার কথা। এভাবে যে আগেই চলে আসবে সেটা জানতো না। নির্ঘাত মানুষটা সবাইকে সারপ্রাইজ দিতেই এমন কাজটা করেছে। কথাটা শোনার পর থেকেই ক্ষণে ক্ষণে অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে মনে। এত বছর পর প্রিয় মানুষটার দেখা পাবে ভাবতেই মনে সুখের দোলা বয়ে যাচ্ছে। যদিও সব সময়ের জন্য ভিডিও কলে কথা হয় তাদের, তারপরও একরাশ লজ্জা ভর করেছে ওর ওপর। তবে মৌনতা এটা ভেবে মনে মনে হাসছে। ও জানে মানুষটা এই মুহূর্তে দেশে অবস্থান করছে, কিন্তু সে জানে না মৌনতা তার আসার খবরটা জানে। তবে এটা তাকেও বুঝতে দেওয়া যাবে না। মৌনতার স্বামী ফয়েজ আজ থেকে 10 বছর আগে ইউরোপে পাড়ি জমিয়েছিল। সেখানে সিটিজেনশিপ না হওয়াতে একটা বারের জন্য দেশে আসার সুযোগ হয়নি। তবে পেপারস রেডি হওয়ার সাথে সাথে আর দেরি করেনি, প্লেনের টিকিটও কেটে রেখেছে। মন ছুটে গেছে তার দেশে, আর বলেছে সামনে জুলাই মাসের শেষ সময় আসবে। পরিবারের সবাই খুশি সে আসবে বলে। মনে আনন্দ আর উৎফুল্ল চিত্তে দিনগুলো পার হচ্ছিল। হঠাৎ করে গতকাল সন্ধ্যার পর এক ভাগ্নে, যে কিনা ফয়েজের সাথে থাকে, সে কল করে মৌনতাকে বলেছে আঙ্কেলের ফ্ল্যাট ছিল গত রাতে, আর এখন মনে হয় সে ঢাকাতে পৌঁছে গেছে। শরীরটা একটু খারাপ থাকায় সন্ধ্যা থেকে ঘুমিয়ে গিয়েছিল। ভাগ্নের এমন কথা শুনে চোখের ঘুম নিমেষে উধাও হয়ে গেল। কি বলছে সে? মৌনতা কি ভুল শুনছে? আবারও জিজ্ঞেস করে শিউর হয়, আর মনে মনে ভাবছে সামনের মাসের মাঝামাঝি সময়ে আসার কথা থাকলেও সে মাসে প্রথমেই হাজির। তবে কল রাখার আগে ভাগ্নেটা বলেছে, আন্টি আমি যে বলেছি আমার কথা বলবেন না, আঙ্কেল আমাকে নিষেধ করেছে, কিন্তু আমি না বলে থাকতে পারলাম না। কল কাটতেই বুকের ধুকপুকানিটা বেড়ে গেল। শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসছে মৌনতা। এখন আর ঘুম হবে না। একটি মাত্র ছেলে ওর, ওকে খুশির খবরটা বলতে গিয়েও থেমে গেছে। থাক না এখন, কাল যখন সামনাসামনি দেখবে তখন না হয় হঠাৎ সারপ্রাইজ পেয়ে ছেলেটাও অনেক আনন্দ পাবে। মৌনতার খুশিতে মনে হয় আজ আর 2 চোখের পাতায় ঘুম আসবে না। মৌনতার 3 ননদ, তার মধ্যে 2জন পরিবারসহ ঢাকা থাকে, একজন উত্তরা আর একজন মিরপুরে। মনে মনে কিছু একটা ভেবে অডিও কল দেয় ছোট ননদের স্বামীর কাছে। যেহেতু মৌনতার ননদগুলো বড়, তাই তাদের বর মৌনতার বড় ভাইয়ের মতো। আসলে তার আগে থেকেই বলে রেখেছে আগামীকাল 2 ননদের পরিবার একত্রে গ্রামের বাড়ি আসবে, মানে তাদের বাবার বাড়িতে। এদিকে মৌনতা একমাত্র ছেলেকে নিয়ে শহরে থাকে। ওকে আগে থেকেই বলা ছিল তারা ঢাকা থেকে রওনা হবে, আর মৌনতা ও ছেলেকে নিয়ে গ্রামের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হবে। ননদের স্বামী কল ধরতেই মৌনতা সালাম দিয়ে ভালো মন্দ খবরাখবর নিচ্ছে। ভাইয়াও বেশ হাসি মুখিয়ে কথা বলছে, আর এটা জানায় তারা এখন বড় আপার বাসায়, তাদের নাকি দাওয়াত ছিল। কথাটা শুনে মৌনতা ওর হাসি চেপে বলল, ভাইয়া কাল না আপনারা একসাথে বাড়ি আসতেছেন, তাহলে আজ আবার দাওয়াত খাওয়ার কি দরকার? সে হাসি মুখিয়ে বলতে লাগলো, আর বলো না আপা, এত জোর করলো তাই সবাই মিলে চলে আসলাম। এই বলে সে ভিডিও কল দিয়ে সবাইকে দেখাতে লাগলো। এদিকে মৌনতার চোখ খুঁজে বেড়াচ্ছে একজনকে, কিন্তু ভাইয়া কি আর সে বোকামি করবে? সে তো ওই একজনকে বাদে সবাইকে দেখিয়ে বলল, কাল সকাল সকাল রওনা দিও, আমরাও খুব সকালে আল্লাহ চাইতো রওনা হব। ভাইয়ার কথা সাই দিয়ে মৌনতা কল কেটে দেয়। ইস, আজ কি ঘুম হবে? এ তো গতকালও ফয়েজ বলল আমি খুব ব্যস্ততায় আছি, হয়তো 2 দিন ভালো করে কথা বলতে পারবো না। তখন মৌনতা কিছু বুঝতে পারেনি, এখন বেশ বুঝতে পারছে এই লোকটা ওকে না শুধু পরিবারের বাকি সবাইকেও বড়সড় সারপ্রাইজ দিবে বলে এই কাজটা করেছে, আর এর জন্য আজ সারাদিন তাকে অনলাইনে পায়নি। এইসব ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়ে মৌনতা। এর মধ্যে ছেলেটা ঘুমিয়ে গেছে। দেখতে দেখতে ছেলেটাও বড় হয়ে গেছে, কিন্তু বাবার আদর সে ভালো করে পায়নি। কিভাবে পাবে? ওকে তো মাত্র 1.5 বছর বয়সে রেখে গেছে। বাবার যেটুকু আদর ভালোবাসা পেয়েছে একমাত্র চাচুর কাছ থেকেই পেয়েছে। বাবাকে পেয়ে কতটা আনন্দ পাবে সেটা ভেবে মৌনতার চোখে সুখের জল চলে আসে। ওড়না দিয়ে চোখের জল মুছে নেয়। এই মুহূর্তে খুব করে অতীতের অনেক ঘটনা ওর চোখের সামনে ভেসে ওঠে। ভালোবাসার মানুষকে পেতে ওর অনেক কাঠখড় পুড়িয়ে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে। এই যে জীবনের পূর্ণতা, এটা এমনি এমনি আসেনি। জীবনের অনেকটা সময় পার করে অবশেষে এই অবস্থানে ও আসতে পেরেছে। তিক্ত আর ভালো সময়ের সমন্বয়ে আজকের এই সময়টাতে ওর অবস্থান। তবে তাই বলে অতীতে সেই সব খারাপ সময়গুলো চাইলেও ভুলে যাওয়া সম্ভব নয়। ঘুরে ফিরে ঠিক সেই সময়গুলোতে মন চলে যায়। ঠিক এখন মৌনতাও মনে করতে থাকে ওর আগের স্মৃতিগুলো। আজ থেকে 15 বছর আগের কথা। তখন ও অনার্সে পড়ুয়া ছাত্রী। তার ঠিক 2 বছর আগ থেকে ফয়েজের সাথে এক আত্মীয়ের মাধ্যমে ঢাকাতে পরিচয়। এরপর এক শবে বরাতের রাতে সেই আত্মীয়র সাথে ফয়েজ মৌনতার বাসায় আসে। হাতে করে মিষ্টি নিয়ে আসাতে মৌনতার বাবা একটু সন্দেহের দৃষ্টিতে দেখে। মেহমান বলে বেশি কিছু বলেনি। উপস্থিত মতো আপ্যায়ন করা হয় তাদের।
এরপরে মাঝে মাঝে দেখা কথা বলা ভালো লাগে। এরপরে দুজনের মধ্যেই একটা প্রেমের সম্পর্ক। যদিও এই 2 বছরের মধ্যে অনেক ঝুট ঝামেলা হয়েছিল, কারণ এই সম্পর্কের পূর্ণতা পাওয়ার মাঝে ছিল অনেক বাধা বিপত্তি, যেটা ওরা খুব ভালো করেই জানতো। আর এটাও জানতো এত সহজে এই সম্পর্কটা মৌনতার পরিবারের কেউ মেনে নেবে না। এত বাধা বিপত্তি জানা সত্ত্বেও দুজনের মধ্যে নিয়মিত কথা হতো, মাঝে মাঝে দেখা হতো। তবে সম্পর্কের গভীরে যাওয়ার আগে হঠাৎ করে একদিন দেখা করে শুনতে পায় ফয়েজ চায়না চলে যাবে। সেদিন মৌনতা অনেক কান্না করেছিল। ফয়েজ ওর হাতে থাকা একটা আংটি ওকে পরিয়ে দেয়, যদিও আংটিটা ও ফেরত দিয়ে বলেছিল আবার যখন দেখা হবে তখনই পরিয়ে দিও, এর আগে এটা আমি নিতে পারবো না। ওর কথা শুনে ফয়েজ আংটি ফিরিয়ে নেয়, তবে আর ওর আসা পর্যন্ত অপেক্ষা করতে বলে। আসলে সেই সময়টা ওদের সম্পর্কে শুরু হলেও মৌনতা অনেক কষ্ট পেয়েছিল। এমনটা না হলেও পারত। ও চলে যায় বিদেশে। এরপর 2-1 দিন কথা হবার পর আর কথা হয়নি ফয়েজের সাথে। এইভাবে অনেকটা মাস কেটে যায়। মৌনতার কাছে ফয়েজের কোনো সঠিক কন্ট্যাক্ট নম্বর ছিল না বিধায় আর যোগাযোগ সম্ভব হয়নি। ধীরে ধীরে ওদের সম্পর্কটার মধ্যে ভাটা পড়ে যায়। মৌনতা ভেবে নিয়েছে সে দূরে চলে গেছে, হয়তো এখন আর ওকে মনে নেই, তাই কষ্ট হলেও ওকে ভুলে যেতে হবে। এর মধ্যে মৌনতা অনার্সে ভর্তি হয়। বেশ ভালোভাবেই দিনকাল যাচ্ছে। হঠাৎ করে অনেক মাস পর এক রাতে একটা কল আসে ওর মোবাইলে। রিসিভ করে চিনতে পারে এটা ফয়েজ। বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। এতদিন পরে লোকটা কল দিয়েছে, কিন্তু ও কথা বলতে চায় না লোকটার সাথে। একটু কথা বলে কল কেটে দেয়। আবারও কল আসে, কিন্তু মৌনতা কল রিসিভ করে না। এভাবে কয়েকবার কল কাটার পরে শেষে মনস্থির করে কল রিসিভ করে। অপর পাশ থেকে বেশ কান্নারত কণ্ঠ পেয়ে মৌনতা ঘাবড়ে যায়। কি হয়েছে জিজ্ঞেস করলে সে কিছু বলে না, শুধু এইটুকুই বলে, প্লিজ আমাকে ভুল বোঝো না, আমি তোমাকে সবটা বলবো, কিন্তু তুমি আমাকে ইগনোর করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি ভালো নেই মৌনতা। মানুষটার কথা শুনে বুকটা হাহাকার করে উঠল। তখন কান্নার শব্দ ছাড়াও আশেপাশের শব্দ শুনে বুঝতে পারি সে বাইরে আছে। জিজ্ঞেস করলে বলে, আমি সমুদ্রের পাড়ে আছি, আমি ভালো নেই মৌনতা, আমি ভালো নেই। তার কণ্ঠে শুধু কান্নাই ছিল না, মনে হলো এক আকাশ কষ্ট বুকে চাপা দিয়ে সে সমুদ্রের পাড়ে তার দুঃখ কষ্টকে বিসর্জন দিচ্ছে। কিন্তু কি এমন হয়েছে তার সাথে? সে ভালোই গিয়েছে, তাহলে তার সমস্যা কোথায়? কয়েকবার জিজ্ঞেস করলে আর কোনো উত্তর পায়নি। কল কেটে দেওয়ার আগে শুধু অনুরোধ করেছিল, মৌনতা আমি কল দিলে রিসিভ করবে প্লিজ, আমি তোমার সাথে কথা বলে মনটা হালকা করতে চাই। এরপর কেটে যায় অনেক দিন। মৌনতা আর ফয়েজের কোনো কল পায়নি, শুধু অপেক্ষা ছিল ওর একটি ফোন কলের আশায়। অস্থির আর বিষণ্ণতায় দিনগুলো পার হচ্ছিল মৌনতার। এর সাথে লেখাপড়ার চাপটাও বেশ বেড়ে গেছে। হঠাৎ করে মৌনতা ওর সেই আত্মীয়র মাধ্যমে জানতে পারে ফয়েজ দেশে চলে আসছে। কথাটা শুনে মৌনতা অবাক চিত্তে চেয়ে থাকে তার পানে। কারণ জিজ্ঞেস করলে সে হাসতে হাসতে বলে, হয়তো তোমার টানেই চলে এসেছে। কথাটা শুনে মেজাজটা বেজায় চটে যায় মৌনতার। এই আত্মীয়টা হলো একটা আন্টি। উনি ওদের সম্পর্কের কথা সবই জানতেন, তাই উক্ত কথাটা বলেছেন। মৌনতা বুঝতে পেরেছে কথাটা ঠাট্টা করেই বলেছে, কিন্তু ফয়েজ কেন 1 বছরের মধ্যেই চলে আসলো এটা ওর মোটেও বোধগম্য হচ্ছে না। নিশ্চয়ই কোনো রকমের বড় কারণ আছে, না হলে এত টাকা খরচ করে একজন মানুষ এত ভালো জায়গায় গিয়েও এত অল্প দিনের মাথায় চলে আসছে। ব্যাপারটা বেশ রহস্যজনক লাগছে। তবে এ নিয়ে আর বেশি কিছু ভাববে না ও। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। একদিন অচেনা নম্বর থেকে কল আসলে রিসিভ করে বুঝতে পারে এটা ফয়েজ। প্রথম ওর ওপর মৌনতার রাগ হলেও একটা সময় সেই রাগ গলে পানিতে রূপান্তর হয়। রাগ অনুরাগের পালা শেষ করে আবার ওরা দেখা করার কথা ভাবে। ফয়েজ আসার অনেকদিন পর আবার ওদের দুজনের দেখা হয়। ওকে দেখে মৌনতা চমকে যায়। 1 বছরও হয়নি, এর মধ্যে চেহারার মধ্যে কত পরিবর্তন। চেহারায় সে আগের লাবণ্যতা নেই। ফর্সা চেহারার মধ্যে কেমন ছোপ ছোপ দাগ পড়ে গেছে, শরীর শুকিয়ে গেছে, মাথার অনেকটা চুল পড়ে হালকা হয়ে গেছে। এমনটা দেখে মৌনতার বুকের মধ্যে ব্যথা অনুভব হয়। কি হয়েছে মানুষটার সাথে? কেন এই অবস্থা তার? মনের মধ্যে হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খেলেও কোনো প্রশ্ন করতে পারছে না। তবে দেখা করার পর মৌনতা ফয়েজের কাছে জানতে চায় কেন চলে এসেছে। এসব প্রশ্ন শুনে ফয়েজ জানায়, এই মুহূর্তে এসব নিয়ে আমি আর কথা বলতে চাই না। হ্যাঁ জানাবো, কিন্তু সময় হলে। এখন আমার একটু মানসিক শান্তির দরকার, একটু স্বস্তির দরকার। তাই যেন মৌনতা সব প্রশ্ন না করে। মৌনতা ওর কথা শুনে আর কথা বাড়ায় না, তবে বুঝতে পারে কিছু তো একটা হয়েছে। যা হয়েছে হয়েছে, ওসব ভাবনা বাদ দিয়ে বর্তমান নিয়ে ভাবতে হবে। মাঝে মাঝে দুজনে দেখা হয়, ফোনে কথা হয়, এভাবেই দিনগুলো পার হচ্ছিল। এর মধ্যে ফয়েজ একটা জবে জয়েন করে। ধীরে ধীরে ওদের সম্পর্কের কথা বাসায় কয়েকজনের কানে যায়। মৌনতাকে জিজ্ঞেস করলে ও একদমই না স্বীকার করে।
এর মধ্যে ঢাকার একটি এলাকায় ওর পরিচিত কেউ একজন ওদের একসাথে দেখে ফেলে। মনতা কথাটা নিজের আন্টিকে জানালে আন্টি তার বরের সাথে এই বিষয়ে কথা বলে। খালু মনতাকে তার নিজের মেয়ের মতো স্নেহ করত, তাই সে নিজে মনতার সাথে দেখা করে জিজ্ঞেস করে আর অনেক উপদেশ দেয়। আসলে মনতার বাবা একাই চাচা নেই, আর ওর মামাদের পরিবার অনেক বড় পরিবার। তারা সবাই অনেক শিক্ষিত, তাই সবাই চায় একমাত্র ভাগ্নিকে ভালো কোনো যোগ্য ছেলের হাতে মনতার বিয়ে দিবে। কিন্তু এইসব বড় চাওয়ার মধ্যে ফয়েজ পড়ে না। ও লেখাপড়া শেষ করতে পারেনি, কিন্তু সে দেখতে শুনতে আর তার ব্যবহার সব মিলিয়ে অমায়িক ছিল। তবুও একটা মেয়ের পরিবার তো মেয়ের জন্য পারফেক্ট কিছু খুঁজবেই। খালু সেই দিনের মতো মনতাকে অনেক বুঝায়, জ্ঞান দেয়, আর মনতা সবটা চুপ করে শুনে যায়। আর ও কিন্তু সবটা অস্বীকার করেছিল। অবশ্য ও বলেছিল এমন কিছু করবে না যেটা করলে সবার অসম্মান হবে। এরপরও দুজনের মধ্যে দেখা কম হলেও কথা নিয়মিত চলতো। মাঝে মধ্যে মনতা না চাওয়া সত্ত্বেও বিশেষ দিনগুলো একসাথে পালন করত, যেমন পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন। এসব সময়ে দুজনে বের হতো, রিক্সা করে শহরের বুকে ঘুরে বেড়াতো, আইসক্রিম খেত, চটপটি ফুচকা খেত। ফয়েজ জানতো এসব খাবার মনতার পছন্দ। মনতা ছিল অনেক ভীতু টাইপের, কিন্তু মানুষ প্রেমে পড়লে এইসব ভয়টাই আর থাকে না। তেমনি মনতার মনের ভয়টাও চাপা পড়ে যায়। এভাবে দুজন দুজনের প্রতি মায়ের বন্ধনে আটকে যায়। কিন্তু এই সম্পর্কের পরিণতি কি হবে, ভালো না খারাপ, সেটা ভেবে মনতার মনের ভয়ের আশঙ্কা বাড়তে থাকে। আসলে সত্য কথা বা ঘটনা কি কখনো চাপা থাকে? একদমই না। তেমনি ওর এক মামার কানে এই কথাটা গড়ায়। সে ওদের বাসায় এসে ওকে প্রথমে ভালোভাবে জিজ্ঞেস করে, সঠিক কোনো উত্তর না পেয়ে দেয় এক চর। শুধু তাই না, এরপরে আরও কয়েকটা চর থাপ্পড় দিয়ে শান্ত হয়। ওর মাকে বলে যায় ভালো কোনো ছেলে দেখতে। এরপরে সবাই ওকে চোখে চোখে রাখতো। এসব ঘটনা মনতা ফয়েজকে জানালে ওকে একটু অপেক্ষা করতে বলে। এই মুহূর্তে ফয়েজও কিছু করতে পারছে না। এরও অনেক কারণ ছিল যেটা মনতাকে ফয়েজ তখন বলতে পারছিল না। কয়েকদিন পরই এক বিসিএস ক্যাডার ছেলের পরিবার ওদের বাসায় আসে। মনতা তো শুনেই সেই রকমের রেগে গেছে ওর মায়ের ওপর, কিন্তু ওর বাবাকে ভয় পায় অনেক, তাই তার সামনে ও কিছু বলতে পারে না। নিজের মন না চাইলেও সেদিন পাত্রপক্ষের সামনে ওকে যেতে হয়েছিল। তারা ওকে দেখে যায়, পরে ভালো মন্দ জানাবে বলে দেয়। মেয়ের বিয়ের অমতের ব্যাপারটা বুঝতে পেরে মনতার মা একদিন মেয়ের পা ধরে বসে। মনতা পা এক ঝটকায় সরিয়ে নেয়। একদিকে ফয়েজ, অন্যদিকে পরিবার। কি করবে ও ভেবে পাচ্ছে না। তবে ফয়েজ ওকে বলে রেখেছে যে যাই বলুক তুমি সব কিছু অস্বীকার করে বিয়েটা আটকে দিবে। মনতা সেদিন ওর মাকে বলে ওদের দুজনের মাঝে কোনো ধরনের সম্পর্ক নেই, আর সেটাই ওর মা বিশ্বাস করে নেয়। তার কয়েকদিন পরেই ও জানতে পারে ওর মামা আমেরিকান প্রবাসী এক ছেলের কথা ওর বাবা মাকে জানায়। সে ছেলে দেশে আসলেই ওকে দেখতে আসবে। তবে সামনে যেহেতু ওর অনার্সের ইয়ার ফাইনাল পরীক্ষা, তাই তার পরেই আসার কথা বলছে। এতে করে মনতা একটু স্বস্তি পায়। এদিকে ফয়েজের পরিবারের সবাই মনতার কথা জেনে ভীষণ খুশি। ফয়েজের মধ্যে ওর বাবা মার সাথে মনতার কথা বলিয়ে দিয়েছে। শুধু তাই না, একটা গুরুত্বপূর্ণ কাজে ফয়েজের বাবা ঢাকাতে আসলে ফয়েজ ওকে ওর বাবার সাথে দেখা করায়। সে তো মনতাকে দেখে অনেক পছন্দ করেছে, সেদিন ওকে অনেক দোয়া করে দিয়েছিল। এর মধ্যে ফয়েজের দুই বোনের সাথেও দেখা করিয়ে দেয় মনতাকে। তারা দুজনেই ঢাকা থাকে। তারাও ভাইয়ের পছন্দেতে খুশি। আর খুশি হবারই কথা, মনতা দেখতে শুনতেও ভালো, কথাবার্তা চালচলন সবটাই ছিল মার্জিত। ভালো সময়ের মধ্যে আবারও খারাপ সময় উপস্থিত হয়ে যায়। আবারও মনতার জন্য বিয়ের কথাবার্তা চলছে। এবার দেখা করে মনতা ফয়েজকে খুব চাপ দেয় ও যেন ওর পরিবারকে নিয়ে আসে। কিন্তু ও জানে পরিবার আসলেও মনতার পরিবার, বিশেষ করে ওর বাবা অথবা মামার পরিবারের কেউ মেনে নেবে না, কারণ এই মুহূর্তে ফয়েজের যথেষ্ট পরিমাণ ইনকাম নেই। তবে হ্যাঁ, ওর বাবার যে সম্পত্তি আছে সেটা মনতার বাবা বা মামার পরিবার মিলেও হবে না, কিন্তু নিজের তো কিছু থাকা দরকার। মনতা এসব শুনে বলে, তাহলে এখন কি করব, আর তুমি কি করতে চাও? ফয়েজ বেশ চিন্তায় পড়ে যায়। ও জানে মনতার বাবা কেমন, আর তাকে ওর হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে। তাই ধীরস্থিরভাবে ফয়েজ ওকে বলে, একমাত্র পালিয়ে বিয়ে করা ছাড়া আমার হাতে কোনো অপশন নেই মনতা। এ কথা শুনে মনতার মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ ও কখনো কোনো ধরনের সম্পর্কে জড়াতে চায়নি, কিন্তু বয়স আর আবেগের বশবর্তী হয়ে এটাও করে ফেলেছে। আর দ্বিতীয়ত, ও এই পালিয়ে বিয়ে নামক জিনিসটাকে মনে প্রাণে ঘৃণা করে, তাই মুখের উপর সরাসরি না করে দেয়। সেই দিনের মতো মনতা চলে আসে। ফয়েজ কল করলে ও রিসিভ করে না। অনেকবার কল আর মেসেজ দেওয়ার পর মনতা কল ব্যাক করে কথা বলে, কিন্তু ও সির্ফ না করে দেয়। কিন্তু ফয়েজ ওকে ছাড়তে নারাজ। ও যাই বলুক না কেন, ফয়েজ মনতাকে চায়, ওকে কোনো কিছুর বিনিময়েও হারাতে চায় না। ফোনে কিছু বলে মনতাকে রাজি করাতে না পেরে বেশ কিছুদিন পর ফয়েজ একটা চিঠি দেয় মনতাকে। যদিও চিঠিটা হাতে হাতে এসেছিল,
মনতা চিঠিটা পড়ে অনেক কান্না করেছিল, কারণ চিঠিতে ফয়েজের বুক ভরা কষ্ট আর আহত মনের আকুলতার আভাস ছিল। যদি ফয়েজ মনতাকে না পায় তাহলে ফয়েজ নিজের জীবন দিয়ে দিবে। মনতা কি করবে? একদিকে পরিবার, অন্যদিকে ফয়েজ, যাকে ও প্রায় 2 বছরে অনেকটা ভালোবেসে ফেলেছে। এখন অন্য কারোর নাম বা অন্য কেউ ওর জীবনে আসুক, এটিও কিছুতেই মানতে পারবে না। অথবা দ্বিতীয় কোনো ব্যক্তিকে মনে জায়গা দেওয়া তো দূরে, এ কথাটা ভাবতেই পারছে না। তার উপর ফয়েজ খারাপ কিছু করে ফেলতে পারে, সেটা ভেবে হার্টবিট বেড়ে যায় ওর। এদিকে এই সব কথা পরিবারের কেউ জানতে পারলে নির্ঘাত ওরে মেরেই ফেলবে। এমন কেউ ছিল না ওর, যাকে ও এই বিষয়ে শেয়ার করবে, মন খুলে ওর মনে সব কথাগুলো বলবে, আর সেও কি সঠিক কোনো সমাধান দেবে। এইসব ভেবে দিন রাত পার করছিল। অবশেষে ও ফয়েজকে ওর সিদ্ধান্তের কথাই জানায়। তবে যাই করুক না কেন, সেটা ওর পরীক্ষার পরেই করবে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় শুরু হয়ে যায় মনতার পরীক্ষা। পরীক্ষাগুলো বেশ ভালোভাবেই দিতে থাকে। যতই পরীক্ষার দিনক্ষণ শেষের দিকে ধাবিত হতে যাচ্ছে, ততই মনতার মনে এক সমুদ্র চিন্তার রেশ দেখা দেয়। এতগুলো প্রিয় মানুষগুলোকে ও কি করে কষ্ট দিবে? অনেক ভালোবাসে তো ও এই মানুষগুলোকে, একমাত্র মেয়ে বলে ও তো সবার চোখের মণি। এসব ভেবেই চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। এভাবে চিন্তাভাবনা আর পরীক্ষা নিয়ে দিন রাত পার হয়ে অক্টোবর মাসের প্রায় শেষ দিকে চলে এসেছে। আর মাত্র একটি পরীক্ষা, তারপরেই ওর পরীক্ষার রীতি ঘটবে। আর সেটা কি শুধু খাতা কলমের পরীক্ষা, নাকি অন্য কিছুরও হতে যাচ্ছে ওর জীবনে? অতীতের ভাবনা থেকে বের হয় মনতা। রাত অনেক হয়েছে, এখন ঘুমানো দরকার, খুব সকালে উঠতে হবে, এসব ভেবে বিছানায় গায়ে লিয়ে দেয়। চোখ বুঝলেও আজ যেন ঘুম দু চোখে ধরা দিচ্ছে না। কি একটা যন্ত্রণা, না ঘুমালে তো মাথা ব্যথা করবে। কিছু একটা ভেবে মনতা ওর বড় মশাইকে মেসেজ পাঠায়। কিছুক্ষণ পর উত্তর আসে, এখনও সজাগ কেন, ঘুমিয়ে পড়ো। মেসেজটা দেখে মনতা মনে মনে হাসে। এরপরে একটা সময় গভীর ঘুমে নিমজ্জিত হয়ে যায়। খুব ভোরে ওঠে মনতা, সব কাজ সেরে কোনো মতে নাস্তা করে বাচ্চাকে নিয়ে বের হয়। সকাল 7:30টায় বাস ধরতে হবে। বাস স্ট্যান্ড গিয়ে টিকিট কেটে বাসে উঠে বসে ভাইয়াকে কল করে জানতে পারে তারা ফজরের পরে রওনা হয়েছে। কল কেটে ঠিকঠাক বসে নেয়। এর মধ্যে গাড়ি ছেড়ে দিয়েছে। 2 ঘন্টার জার্নির অবসান ঘটিয়ে প্রিয় মানুষটার দেখা পাবে, এটা ভাবতেই মনের মধ্যে অন্যরকম ভালো লাগা অনুভূত হয়। ছেলের দিকে তাকিয়ে ভাবতে থাকে বাড়ি গেলেই বড় একটা সারপ্রাইজ পাবে। এত বছর পর বাবাকে দেখবে, না জানি কেমন হয় বাচ্চাটার অনুভূতি। এই সমস্ত ভাবনা ভাবতে ভাবতে আবারও মনতায় সে আগের অতীতগুলো ভাবতে থাকে। সেদিন ছিল 24শে অক্টোবর। পরীক্ষা শেষ হতেই কলেজ থেকে প্রথম গেট দিয়ে বের না হয়ে দ্বিতীয় গেট দিয়ে বের হয়ে ফয়েজকে কল দেয়। ও ওই গেটেই ছিল। ওর সাথে দেখা হতেই দুজন সোজা চলে যায় বাস স্ট্যান্ডে। উদ্দেশ্য এই শহর ছেড়ে আরেক শহরের পথে রওনা হবে। এর মধ্যে মনতার ফোনে অনেকবার বাসা থেকে কল আসলেও বলে দেয় ক্লোজ বান্ধবীর বাসা যাচ্ছে। এটা শুনে প্রথমে সবাই স্বস্তি পেলেও সময় বাড়ার সাথে সাথে সবার চিন্তাও বেড়ে যায়। এদিকে মনতাকে নিয়ে ফয়েজ বাসের টিকিট কাটে। তখনও মনতা ওকে বলে ওরা যা করতে যাচ্ছে এটা মোটেও ঠিক না, কিন্তু ফয়েজ ওকে আশ্বস্ত করে সব ঠিক হয়ে যাবে, একদিন ও নিজেই সবটা ঠিক করে দিবে। এইভাবে মনতাকে ফয়েজ অনেক কথা বলে বোঝায়। ওর কথা শুনলে মনতা শান্ত হতো, কিন্তু বাসার কথা মনে পড়লে বুকের মধ্যে অজানা ভয় কাজ করা শুরু করত। যা করছে এটার পরিণাম কি হবে? নিশ্চয়ই ভালো নয়, কিন্তু এটা তো ও কখনো করতে চায়নি। বাবা মার কথা শুধু মনে পড়েছে। অঝরে নিঃশব্দে কান্না করে যাচ্ছে। এই মুহূর্তে শব্দ করে কান্না করলে ওদের দুজনের জন্যই বিপদ। তাই ফয়েজ একবার বলে বসে, কান্না থামাও, এখনও সময় আছে, তুমি চলে যাও, আমি নিজেই পৌঁছে দেব। কিন্তু মনতা নিজেকে সামলিয়ে আর কান্না করে না, শুধু 2 চোখ বেয়ে আপন মনে জল গড়াতে থাকে। একটা সময় বাসে ওঠে। বাস তার সময় অনুযায়ী ছেড়ে দেয়। ধীরে ধীরে চেনা শহরের বুক থেকে এগোতে থাকে অচেনা শহরের পথে। মনতার ফোন অনেক সময় বন্ধ ছিল। সন্ধ্যার পরে আবারও অন করতেই বড় ভাইয়ের কল আসে। তখন ও বলে দেয় বান্ধবীর বাসায় আছে, আজ আর আসবে না, কাল বাসায় যাবে। কিন্তু তাদের তখন খোঁজ নেওয়া হয়ে গেছে। মনতা ওখানে যায়নি। ও তাহলে কোথায়? ফোনটা আবারও বন্ধ করে দেওয়া হয়। কি হচ্ছে বাসায় কি জানি, হয়তো এতক্ষণে সব জায়গা জানাজানি হয়ে গেছে, ও বাসায় যায়নি, হয়তো ওকে সবাই খুঁজতেছে। এর মধ্যে শহর ছেড়ে আরও অনেক শহর গ্রাম পার করেছে ওরা। একটা সময় ওরা ওদের গন্তব্যস্থলে চলে আসে। ফয়েজের আপন শহর এটা। প্রায় মধ্যরাত বাস থেকে নেমে একটা ফুচকা স্টল দেখতে পায়। এত রাতেও এটা খোলা দেখে ফয়েজ ওকে নিয়ে সামনের দিকে এগোয়। সারা পথে মনতা কান্না করাতে কিছুই খায়নি, তাই ফুচকা স্টলে গিয়ে চটপটির অর্ডার দিয়ে খেয়ে নেয়। সেখান থেকে ওর দাদুর বাসায় চলে যায়। দাদুকে আগেই সবটা জানানো হয়েছিল, যদিও সে এইসব বিষয়ে মোটেও সায় দেননি, কিন্তু ফয়েজ আর মনতার বিষয়টা অনেক ভেবে তারপরে সে মত দেয়।
আর আগে বলেছিল তোমরা অন্য কোথাও না আমার বাসায় আসবে, আমি দায়িত্ব নিয়ে তোমাদের হাত এক করে দেব। ফয়েজের নিজের দাদু নেই, এই হলো ওর দাদুর আপন ছোট ভাই। অবসরপ্রাপ্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি। এক দেখাতেই মনতার দাদুকে খুব ভালো লাগে। বলতে গেলে অমায়িক একজন মানুষ। পরিবার নিয়ে এই শহরে থাকা তার কোনো মতে রাতটা কেটে যায়। পরদিন 25শে অক্টোবর দাদু তার নিজ দায়িত্বে ওদের দুজনের বিয়ে দিয়ে দেয়। ছোটোখাটো একটা আয়োজন করে তার বাসাতেই। ফয়েজের পরিবারের একমাত্র ছোট ভাই ছিল, আর কেউ আসতে পারেনি। বিয়ে সম্পন্ন হবার পরে মনতার ফোন অন করা হয়, আর তখনই কল আসে ওর বাসা থেকে। এরপরে দাদু তাদের সবটা জানালে মনতার বাবার আর মামার পরিবার কেউ এটা মেনে নিবে না বলে জানায়। এমনকি মনতাকে বারবার বলেছে এখনও সময় আছে, চলে আয়, আমরা দেখে শুনে অন্য জায়গায় বিয়ে দিব। কিন্তু মনতা জানায় যা ইচ্ছে মেনে নিতে, ও আর এভাবে ফিরে যাবে না। যেতে হলে ফয়েজকে সঙ্গে নিয়েই যাবে। এভাবে আরও অনেক কথা বলার পর কল কেটে আবারও ফোন বন্ধ করে দেওয়া হয়। ওই দিন কাটিয়ে পরদিন দাদুর পরিবারসহ মনতাকে নিয়ে ফয়েজ রওনা হয় ওর নিজ বাড়ির উদ্দেশ্যে। ঘন্টা দুয়েক পরে পৌঁছে যায় ফয়েজের বাড়ি। গ্রামের বাড়ি হলেও পরিবেশ ভালো ছিল। টিনশেডের বিল্ডিং আর অনেক বড় এরিয়া নিয়ে বাড়িটি ছিল। বলতে গেলে ওই এলাকার ধনীদের ভিতর ফয়েজের বাবা একজন, আর যথেষ্ট সম্মানিত ব্যক্তি ছিলেন। সবাই মিলে নতুন বউ মনতাকে বরণ করে নেয়। কিন্তু মনতার বেড়ে ওঠা শহরে এখানে কিভাবে কাটাবে তাই ভাবছিল। তারপরও তখন এসব ভাবার মতো সময় কোথায়? ভালোভাবে সপ্তাহখানেক কেটে যায়। এর মধ্যে মনতা ফোন অন করলেই বাসা থেকে ওকে চলে যেতে বলতো। ও যাবে না জানালে এবার সবাই জানায় ও সবার কাছে মৃত। যদিও এই কথাটা একটা মেয়ের জন্য কতটা কষ্টে সেটা সে ছাড়া কেউ বুঝবে না। অনেক কান্না করতো মনতা। একদিন ফয়েজ ওর ফোন অন করতে নিষেধ করে দেয়। যেখানে এমন ভালো পরিবার আর ভালো চরিত্রের পাত্রের কথা শুনেও মনতার পরিবার ফয়েজকে মেনে নিতে নারাজ, সেখানে আর কথা না বলাই ভালো। এইভাবেই দিনগুলো পার হতে থাকে। একটা সময় মনতাকে সংসারের কাজে হাত লাগাতে হয়। ফয়েজ তখন বেকার, ঢাকাতেও যেতে পারছে না যদি মনতার পরিবার ওর নামে কোনো মামলা করে দেয় এই ভয়ে। মনতার একটা সময় গ্রামীণ জীবন ভালো লাগে না, তারপর ও কষ্ট করে থাকা লাগতো, অনেক কাজ করা লাগতো। সবটাই ফয়েজের মুখের দিকে তাকিয়ে করে নিত। কি আর করার, ও যে ভুল করেছে এখন তো পারছে না ওকে ছেড়ে চলেও যেতে। ফয়েজ আর কোনো জবের জন্য চেষ্টা করেনি, ওর শুধু ইচ্ছা ছিল বিদেশে যাবে, আর সেটার জন্য আবারও চেষ্টা করতে থাকে। এর মধ্যে মনতার সাথে ও ঢাকার ননদ ছাড়া আরেক ননদ যে কিনা মেজো, সে খুব একটা পছন্দ করতো না মনতাকে। সব সময় ওর দোষ খুঁজে বেড়াতো। এমনিতেই মানসিক শান্তির অভাব, তার উপর উনি আসলেই মায়ের কানে ছেলে বউয়ের নামে বিষ ঢেলে দিত, পায়ে পায়ে দোষ ধরত। ওর শাশুড়িও মেয়ের তালে তালে তাল মেলাতো। এতে করে মনতা মানসিকভাবে ভেঙে পড়ে। একদিকে বাবার বাড়ি ঠাঁই নেই, অন্যদিকে এই অবস্থা। কিছুদিন পরে মনতার মেজো ফুপা আসে ওর শ্বশুর বাড়িতে। সে জানায় দুই পরিবারের মধ্যে একটা ভালো সম্পর্ক হোক, সেটার জন্যই তার আশা। আসলে সে মনতার বাবাকে অনেক বুঝিয়েছে, তারা একটু নরম হয়েছে, তাই সবাইকে নিতে চায়, আর একটা ভালো বন্ধন তৈরি হোক দুই পরিবারে, সেটাই চায়। যাওয়ার সময় মনতার মাথায় হাত রেখে বলে যায় যেন চিন্তা না করে, সে যেভাবেই হোক দু পরিবারের মধ্যে একটা মিল করে দেবে। এরপর ফুপা চলে যায়। মনতা একটু আশার আলো দেখতে পায়, কিন্তু আলোর ভিতরেও খারাপ সময় চলে আসে। এমনিতেই ফয়েজের আইনই বাবার ওপর ডিপেন্ড করে চলতে হচ্ছে, তার উপর বউ নিয়ে আসছে। এর জন্য দিনকে দিন মনতার আদর আগের মতো থাকে না। আসলে একটা বেকার বউয়ের মূল্য কখনো একটা পরিবার দিতে চায় না। অন্যদিকে ফয়েজ এখন কিছু একটা করতে গেলে যে টাকা পয়সা লাগবে সেটা অবশ্যই তার বাবার থেকেই নিতে হবে। তাই মনতাকে ধৈর্য ধরতে বলে। মনতার অনার্সের রেজাল্ট দেয়, ভালো করেছে, কিন্তু ওকে আর পড়তে দেওয়া হবে না বলে জানায়। শুরু হয়ে যায় ওর জীবনের আরেক ঝড়। তবে এর মধ্যে কয়েকবার সুযোগ আসে প্রাইমারির শিক্ষক নিয়োগের জন্য। মনতা সেটার জন্য প্রস্তুতি নিতে থাকলেও একটা সময় শ্বশুর আর স্বামী সায় থাকলেও শাশুড়ি বেঁকে বসে। আর সেটার বড় কারণ হলো ওই মেজো ননদ, যে কিনা উল্টাপাল্টা বলে মায়ের কানে আবারও বিষ ঢেলে দেয়। শেষে ফয়েজ আর সহ্য করতে না পেরে মনতার পড়ালেখা বন্ধের সাথে সাথে জবের প্রস্তুতিও নিতে নিষেধ করে। কি আর করার, মনতার আর পারছে না। এমন একটা সময় পার করছে যেখানে নিজের কষ্টটা কাউকে শেয়ার করতে পারছে না। মাঝে মাঝে খুব করে বুঝতে পারছে জীবনের সবচাইতে বড় সিদ্ধান্তটাই ও ভুল করে বসেছে। ভাগ্যের উপর সবটা ছেড়ে দিয়েছে তখন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্বজনদের সাথেও অনেক মাস দেখা নেই, কথা নেই। দীর্ঘ 8 মাস পর সেই সুযোগ আসে যেটা মনতার ফুপা বলে গিয়েছিল। মনতা আর ফয়েজকে তারা নিয়ে যায় ঢাকাতে। কিন্তু জামাই আদর করলেও মনতা বেশ বুঝতে পারে ওর বাবা মা মন থেকে ফয়েজকে মেনে নেয়নি। একটু সুযোগ পেলেই
মৌনতার মা অনেক কটু কথা শুনিয়ে দিত, আর এই সব ফয়েজ বেশ বুঝতে পারত। কয়েকদিন থেকে ওরা আবার চলে আসে গ্রামে। এরপরে আর যাওয়া হয়নি মৌনতার বাবার বাড়িতে। এর মধ্যে আবারও দু পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। আবারও ফুপা মিটমাট করে দেয়। এভাবেই কাটতে থাকে দিনগুলো। তবে ফয়েজ মৌনতাকে খুশি রাখার চেষ্টা করত। বলতে গেলে ফয়েজ মৌনতাকে অনেক ভালোবাসত। মৌনতার অনেক কষ্ট হলেও দিন শেষে রাতে ফয়েজের বুকে মাথা রাখলে সব কষ্ট অভিমান দূর হয়ে যেত। মনে হতো এ বুকে আলাদা একটা শান্তি আছে। ফয়েজ ওকে একটা কথাই বলতো, মৌনতা একটু কষ্ট করো, অন্তত আমার দিকে চেয়ে দেখবে একটা দিন এই কষ্টগুলো থাকবে না, তোমার কোনো কিছুর অভাব থাকবে না। সেই দিন বেশি দেরি নেই সোনা। মৌনতা প্রত্যুত্তরে শুধু চোখের পানি ফেলতো, আর কিছু বলতো না। ততদিনে মৌনতার মন পাথরের ন্যায় হয়ে গিয়েছিল। ফয়েজের বাবার অনেক টাকা থাকলেও নিজের তখন কিছু ছিল না। তবে বিভিন্ন উপলক্ষে ফয়েজ মৌনতার মন ভালো করার জন্য সারপ্রাইজ দিত। দেখতে দেখতে বিয়ের 1 বছর শেষ হলো, আর এই দিনটিতে ফয়েজ নিজের টাকা দিয়ে একটা ছোট্টখাটো আয়োজন করেছিল। কিন্তু দিনটি স্মরণীয় হলেও মৌনতার কাছে ভীষণ রকমের তিক্ত মুহূর্ত মনে হয়েছিল। আসলে এই সেই অক্টোবর মাস যে দিনটিতে ওর পরিবারকে কষ্ট দিয়েছিল। আজ সেই শুভ দিনটি ওর জীবনে অপ্রিয় হয়ে ধরা দিয়েছে। এভাবে কি প্রতিটি বছর প্রিয় অক্টোবর অপ্রিয় হয়ে রইবে? কি জানি ভাগ্যে কি আছে ওর। সুখের মুহূর্তগুলো সংক্ষিপ্ত হয়, কিন্তু দুঃখ কষ্টের মুহূর্তগুলো যেন কাটতেই চায় না। মৌনতার এক ভুলের কারণে ওকে অনেক কিছু ভোগ করতে হয়েছে, অনেক খারাপ সময় পার করতে হয়েছে। আসলে নিজের বরের অবস্থান ঠিক না থাকলে তার বউয়ের কারো কাছে মূল্য থাকে না। তখন খারাপ কথা শোনাতেই কেউ ছাড় দেয় না। কিন্তু মৌনতা তখন ইচ্ছে করলে পারতো ওকে ছেড়ে যেতে, পারতো ওর পরিবার ওকে আরও ভালো জায়গায় বিয়ে দিতে। কিন্তু মৌনতা ভুলেও এই সব কথা মনে আনতে পারতো না। ফয়েজ যেমনই হোক, ওকে যে মৌনতা অনেক অনেক ভালোবাসে, যে ভালোবাসার কোনো পরিমাপ নেই। অন্যদিকে ফয়েজ ও মৌনতাকে অনেক ভালোবাসত, কিন্তু দুর্বলতা একটাই, সেটার জন্য ও সব সময় মৌনতার কাছে সময় চেয়েছে। একটা সময় পেছনের সব কিছুর জন্য আফসোস না করে মনটা ধীরস্থির করে মৌনতা। যা হয়েছে সেটা না ভেবে সামনে কি হবে সে সব ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছে। একমাত্র ফয়েজই ওর জীবনের ভরসা। বাবার বাড়ির সাথেও এখন আর তেমন যোগাযোগ নেই। সেখানে কথা বলতে গেলে শুধু কটু কথা শোনা লাগে। ভালো লাগে না ওর এসব শুনতে। এভাবে কেটে যায় 2 বছরেরও বেশি সময়। হঠাৎ একদিন জানতে পারে মৌনতা অন্তঃসত্ত্বা। সেদিন মৌনতা অনেক খুশি হয়েছিল, কারণ ওর সবসময় মনে হতো পৃথিবীতে ওর আপন বলে কেউ নেই। যখন থেকে জানতে পেরেছে ওর ভিতরে আরেকটা সত্তা বেড়ে উঠছে, তখন থেকেই ও আর নিজেকে একা ভাবেনি। এর মধ্যে ফয়েজ বেঁকে বসে। ও এখন এই চায় না বেবি নিতে, কারণ বাচ্চা হলে তার দায়িত্ব নিতে হলে অনেক টাকার দরকার। কথাটা হয়তো মনের কষ্টে বলেছিল। সেই দিন মৌনতা ওর সাথে ঝগড়া করেছিল, অনেক কথা শুনিয়েছিল, শুধুমাত্র বুকের ধনকে রক্ষার জন্য। অবশেষে আল্লাহ মুখ তুলে তাকিয়েছিল বলে সন্তানটি ছিল। তবে এই সময় একটা মেয়ের যে ধরনের যত্নের দরকার সেটা সঠিকভাবে মৌনতা পাচ্ছিল না। আর সেটা যদি শাশুড়ি বুঝে শুনে তার বৌমার দায়িত্ব অথবা সেবা যত্ন না করে, তাহলে ভবিষ্যৎ শিশুটি ভালোভাবে পৃথিবীর মুখ দেখবে কি করে? প্রথম প্রথম একটু যত্নাদি পেলেও আস্তে আস্তে সেটার পরিমাণ কমতে থাকে। মৌনতার শরীর ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। ফয়েজ তখন সবটা বুঝে অভিযোগ ন্যায় থাকতো। ছোটোখাটো ব্যবসায়ের সাথে জড়িত ছিল। ওখান থেকে যেটুকু আয় হতো তাই দিয়ে মৌনতার পছন্দের জিনিস, মাঝে মাঝে খাবার, এসব নিয়ে আসতো। এর মধ্যে মৌনতার বাবার বাড়ির সবাই ও সুসংবাদ শুনে আবারও যোগাযোগ করে। যখন ওর 6 মাস চলে, তখন বাসার সাথে সম্পর্কটি একটু ভালো হলে মৌনতাকে ওর বাবা ঢাকাতে নিজের কাছে নিয়ে যায়। মেয়ের সব দিক খুব ভালোভাবে খেয়াল রাখে। খাওয়া দাওয়া, ডাক্তার দেখানো, কোনো কিছুরই ত্রুটি থাকে না। এর মধ্যে ফয়েজ মাঝে মাঝে ওর কাছে গিয়ে থাকতো, কিন্তু শ্বশুরবাড়ির আর কেউ যেত না ওকে দেখতে। মৌনতার এতে ভীষণ খারাপ লাগতো। এভাবে সময়গুলো পার হয়ে একটা সময় মৌনতার ফুটফুটে একটা ছেলে হয়। সবাই খুব খুশি ছিল। ফয়েজ ওই দিন মৌনতার কাছেই ছিল। ছেলে হলেও মৌনতার শ্বশুর শাশুড়ি দেখতে যায়নি, শুধুমাত্র দেবর আর 2 ননদ গিয়েছিল দেখতে। সময়গুলো ভালোই পার হচ্ছিল। আর মৌনতার বাচ্চার বয়স 4 মাস হয়ে গেছে। মৌনতার সময় হয়ে এসেছে শ্বশুরবাড়ি যাবার। কিন্তু মৌনতার পরিবার চায় না ও যাক। তাদের কথা হলো ফয়েজ এখানে কিছু করুক আর মৌনতা এখানেই থাক। কেননা ততদিনে তারা জানতে পেরেছে মৌনতা অনেক কষ্ট করে ওখানে। একমাত্র আদরের মেয়ে এমন কষ্ট পাক কোনো বাবা মাই চাইবে না।
কিন্তু ফয়েজের কথা হলো, এখানে আমি কিছু করতে পারবো না, আমার জন্য বিদেশেই ঠিক আছে। ওর কথার ওপর কেউ আর কিছু বলে না। তবে মৌনতার বাবা মার অনেক রাগ ক্ষোভ ঠিক জমে আছে ফয়েজের উপর। এর মধ্যে মৌনতার এক মামা যে কিনা ইউকেতে থাকে, পিএইচডি করা লোক, সে দেশে এসেছে। মৌনতার বাবার বাসার কাছেই ওর একমাত্র খালার বাসা ছিল। মামা এসে ওখানেই উঠেছে। সে এখনও একমাত্র ভাগ্নে জামাইকে দেখেনি, তাই ঠিক করেছে সন্ধ্যার পরে ফয়েজকে নিয়ে সবাই ও বাসায় যাবে মামা শ্বশুরের সাথে দেখা করার জন্য। সন্ধ্যার পরে মৌনতা ওর পরিবার, ছেলে আর ফয়েজকে নিয়ে যায়। সেখানে ওর খালার পরিবার আর মামার সাথে দেখা হয়। তবে মামাকে দেখে মনে হয়েছে সে ফয়েজকে দেখে বা পরিচিত হয়ে মোটেও খুশি নন। একটু বিরক্তি ভাব নিয়ে সৌজন্যমূলক কথা বলেছে। এরপরে শুরু করেছে ওর শিক্ষাগত যোগ্যতা আর আয়ের কথা নিয়ে। বেকার শুনে মোটামুটি ও অনেক কথা শুনিয়েছে, সাথে মৌনতার বাবা মাও শুনিয়েছে, সেই সাথে খালাও। এতগুলো মানুষের কথা শুনে ফয়েজ শুধু নীরব ছিল। না হলে ওকে নির্ঘাত মার খেতে হবে। কিন্তু ওর কষ্ট একটাই ছিল, এই অপমানের জন্যই কি ওকে এখানে এনেছে? এত কিছু ঘটছে অথচ মৌনতা মুখ ফুটে কিছু বলতে পারছে না। ফয়েজের হয়ে যে কথা বলবে সেটাও বলতে পারছে না। ওর বাবা মা যে এইসব করার জন্য এখানে এসেছে সেটাই ও ভাবতে পারছে না। ব্যাপারটা এমন জায়গায় গিয়ে গড়িয়েছে যে মৌনতাকে তারা আর যেতে দিবে না। যদি ফয়েজকে বউ বাচ্চা নিতে হয় তাহলে তাকে অনেক টাকার মালিক হয়ে তখন নিতে হবে। শুধু তাই না, সাদা কাগজে লিখিত দিয়ে ওখান থেকে আসা লাগছে। মৌনতা চুপ ছিল, আর এই চুপ থাকাতে ফয়েজের মনে বড়সড় দাগ কেটেছিল। সেই সময় ওই সব ঘটনার পরে ফয়েজ মৌনতাদের বাসায় রাতটা কোনো মতে কাটিয়ে সকালে বের হয়ে যায়। সেখান থেকে বড় বোনের বাসায় চলে যায়। এদিকে মৌনতার অস্থির সময় পার হতে লাগে। ফয়েজ আর ওকে কল করে না। মৌনতা ওর চিন্তা করছে কি হলো মানুষটার। যদিও অনেক কষ্ট আর রাগ ফয়েজের উপর থাকলেও বেশিক্ষণ তার উপর মৌনতা রেগে থাকতে পারে না। অনেকদিন ফয়েজ আর কথা বলেনি মৌনতার সাথে, বাচ্চাটারও খোঁজ নেয়নি। এর মধ্যে ওর শাশুড়ি আর ননদ ফোন করে জানতে চাইছে ফয়েজের কি হয়েছে। ও তখন বুঝেছে ফয়েজ তাদের কিছুই বলেনি। একদিকে স্বামী, আরেকদিকে নিজের বাবা মা, কোন দিকে যাবে মৌনতা? কার কথা শুনবে, কার কথা ভাববে, সেটাই ভেবে কুলকিনারা পাচ্ছে না মৌনতা। ভালোবেসে একদিন ঘর ছেড়েছিল মৌনতা, আজ সেই মানুষটাকে ছেড়ে দেওয়ার কথা শুনলেও বুকটা কেঁপে ওঠে। ও পারবে না এমন কাজটা করতে, ও পারবে না মানুষটাকে ছেড়ে থাকতে। মনের মধ্যে ওর জন্য শুধু ভাবনা চিন্তা হতো, এই সময়টা পার হয়ে কবে একটা ভালো সময় হবে। আর ছেলেটার দিকে তাকালে মৌনতার বুকটা ফেটে যেত। এইটুকু বাচ্চার এখন মায়ের সাথে বাবার আদর ও দরকার, কিন্তু সেটাও পাচ্ছে না। এইসব ভেবে মৌনতা অনেক কান্না করত। একটা ভুলের জন্য আজও প্রতিনিয়ত কষ্ট পেয়ে যাচ্ছে। এই কষ্টের শেষ কোথায়? একটা সময় বাবার আর পরিবারের অন্যান্যদের পরামর্শে মৌনতা আবারও নিজের অসমাপ্ত লেখাপড়া চালানোর কথা ভাবে। তাই দেরি না করে ওখানের নামকরা কলেজে ভর্তি হয়ে যায়। বাচ্চা রেখে মৌনতা মাঝে মাঝে ক্লাস করতে যায়। শুরু হয় ওর নতুন আরেকটা জীবন। কিন্তু এর মধ্যে ওর শ্বশুরবাড়ির সেই খবরও চলে যায়। আর এমনিতেও তারা জানতো মৌনতা আর ফিরে যাবে না ওখানে। ফয়েজ আবারও মৌনতার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু বাসা সবার অগোচরে। কেননা ওর বাবার নির্দেশ ছিল ও যদি প্রতিষ্ঠিত হয়ে না আসে ওর সাথে যেন কোনো প্রকার সম্পর্ক বা কথা না বলে। তাই তো মৌনতা লুকিয়ে কথা বলতো। এরপরে আবার ফয়েজ ওর সামনে আসে, কলেজের আশেপাশে থাকতো, ক্লাস শেষ হলে দেখা করে কথা বলতো। মৌনতা ছিল ফয়েজের উপর অনেক দুর্বল, আর সেটা ফয়েজ বেশ ভালোভাবেই জানতো। এটাও জানতো ফোনে করা কথা শোনালেও সামনে গেলে ঠিক সব রাগ মোমের মতো গলে পড়বে। আসলেই তাই হয়েছে। মৌনতা ওকে দেখিয়ে আগের মতো আবেগী হয়ে ওঠে। এতদিনের দূরত্ব মিটিয়ে আবারও ফয়েজের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে পড়ে। বিয়ে করা স্বামী বলে কথা, কিন্তু এমন একটা সময় আর অবস্থানে আছে যে ইচ্ছে করলে সেটা সম্ভব না। হ্যাঁ, সম্ভব হলেও প্রেমিক প্রেমিকার মতো লুকিয়ে কিছু করতে হবে। এটাই সবচেয়ে আফসোসের বিষয়। পৃথিবীতে কোনো মানুষই পরিপূর্ণ সুখী হয় না, তেমনি মৌনতার জীবনেও সুখ ছিল না। বাচ্চা সহ বাবার বাড়ি থাকছে, লেখাপড়া করছে, কিন্তু মনের মাঝে নেই কোনো সুখ, নেই কোনো শান্তি। স্বামীর সাথেও লুকিয়ে দেখা করতে হয়, আর যখনই দেখা হয় তখনই ওর হাত ধরে শুধু একটা কথাই বলে, মৌনতা একটাবার চলো আমার বাড়িতে, এক সপ্তাহ থেকেই আবার চলে আসবে, আমি নিজে তোমাকে দিয়ে যাব, তোমাদের ছাড়া আমি ভালো নেই। এইসব কথা শুনে মৌনতা না করে, কিন্তু ফয়েজ সেসব কথা শুনতে চায় না। আসলে ফয়েজের ইচ্ছে বাবা মাকে যেভাবে হোক রাজি করিয়ে আবারও বিদেশ যাবে, কিন্তু ছেলের বউ আর নাতি কাছে নেই, তাই তারা এইসব নিয়ে সিরিয়াস না। ফয়েজ নিরুপায়, তাই মৌনতাকে বারবার অনুরোধ করেই যাচ্ছে। এদিকে মৌনতাও নিরুপায়, বাবা মা তো নিষেধ করে দিয়েছে ও বাড়ি আর যাওয়া যাবে না, আর যদি যায় তাহলে তাদের পরিচয় মৌনতা দিতে পারবে না। কি একটা প্যাচের মুখে মৌনতা আছে। তবে যখন ফয়েজ দূরে থাকতো তখন মৌনতা ওর পরিবারের কথায় সায় দিত।
আর যখনই ফয়েজের সাথে কথা বলতো, না হয় দেখা করতো, তখনই মন ছুটে যেত। মনে হতো এখনই চলে যায় তার সাথে। একটা সময় ফয়েজের বারবার অনুরোধ আর কান্নাকাটি দেখে মৌনতা সিদ্ধান্ত নেয় ও ফয়েজের সাথে যাবে। একদিন মৌনতার মা বাসায় ছিল না। এই সুযোগে ছেলে আর কাপড়ের ব্যাগ নিয়ে মৌনতা দ্বিতীয়বারের মতো বাবার বাড়ি ছেড়ে চলে যায়। ফয়েজ আশেপাশে ছিল, সাথের ফোনটাও বন্ধ রেখেছিল। সেখান থেকে সোজা বাস স্ট্যান্ড গিয়ে উঠে পড়ে বসে। ওদিকে বাসায় কি হচ্ছে মৌনতা জানা নেই, তবে বুঝতে পারছে তার এতক্ষণে বুঝে গেছে মৌনতা কোথায় গেছে। মৌনতা সারা পথ কান্না করেছে। ওর জীবনটা কেন এমন হলো? এমনটা তো না হলেও পারতো, জীবনটা এত কঠিন না হলেও পারতো। এই ছোট জীবনে কত কিছুই না ফেস করতে হলো ওকে। বাবা মা আর ভাইয়ের জন্য ওর বুকটা ফেটে যাচ্ছে তখন। ছেলেটাকে এই 6 মাস ওর মা নিজের হাতে লালন পালন করেছে। ওর বাবার চোখের মনি হয়ে উঠেছিল। আগের করা ভুল ক্ষমা করে দিয়েছিল শুধু মাত্র নাতির মুখে দেখে। কিন্তু আজকের পর থেকেও আবারও ওই পরিবারের চোখে একটা খারাপ মেয়ে হিসেবেই রয়ে যাবে। কান্নার বেগ বাড়তে থাকলে ফয়েজ ওকে বারবার সান্ত্বনা দিতে থাকে। একটা সময় ওরা গন্তব্যস্থলে পৌঁছে যায়। দীর্ঘ 10 মাস পরে মৌনতা আবারও শ্বশুরবাড়িতে পা রাখে। সেখানে যেতেই তারা নাতি পেয়ে অনেক খুশি। এভাবে মৌনতার দিন রাত পার হতে থাকে। কিন্তু 1 সপ্তাহ পার হলেও ফয়েজ আর ওকে রেখে আসতে চায় না। এ নিয়ে ওর সাথে সবার ঝগড়া, কথা কাটাকাটি হয়। শেষ পর্যন্ত মৌনতার আর বাবার বাসায় ফেরা হয় না। দেখতে দেখতে ছেলের 1.5 বছর হয়েছে। অনেক দিনের ইচ্ছা আর চেষ্টায় অবশেষে ফয়েজের বিদেশ যাওয়ার প্রসেসিং ঠিকঠাক হয়। বিয়ে 5 বছর শেষ হবে ঠিক তার 1 মাস আগে ফয়েজের ফ্লাইট হয়। অবশেষে ফয়েজ ইউরোপে চলে যায়। সেদিন মৌনতা ভেবেছিল কিভাবে সময় পার করবে, কিভাবে ও একা থাকবে, কিন্তু সময় ঠিক চলে গেছে। 5তম বিয়ে বার্ষিকী মৌনতা একাই কাটিয়েছে। সেই থেকে বিয়ের 9 বছর পর্যন্ত দুজন দুপ্রান্তে রয়েছে আর দূর থেকে প্রিয় দিনগুলো নিজের মতো করে পরিবার নিয়ে কাটিয়েছে। একটা সময় যে আয়ের অভাব ছিল সেটা আস্তে আস্তে দূর হয়ে যায়। মানসিক শান্তিও ফিরে আসে। মৌনতার বাবার পরিবারের সাথেও একটা ভালো সম্পর্ক তৈরি হয়। আসলে মাঝখানের সময়গুলো অনেক কঠিন ছিল, সেই সব বলে শেষ করা যাবে না। ফয়েজ এখন সব দিকেই সফল, প্রতিষ্ঠিত একজন মানুষ। অনেক কষ্ট করতে হয়েছে ওকেও। নিজের ব্যক্তিগত অনেক কিছুই করেছে। একটা সময় টাকা ছিল না বলে ফয়েজ আর মৌনতার অনেকের কাছেই মূল্য ছিল না। আজ সবাই ওদের অনেক ভালোবাসে, মূল্য দেয়। আল্লাহর কাছে মৌনতা সবসময় শুকরিয়া আদায় করে সব সময়ের জন্য। ফয়েজ ওর হাত ছেড়ে দেয়নি। তবে হ্যাঁ, মৌনতার লেখাপড়া শেষ করতে পারেনি, কিন্তু ও কথা দিয়েছে, মৌনতা তোমার কি লাগবে আমি সব দিব, তুমি শুধু আমার বাচ্চা আর পরিবার সামনে রাখবে, কখনো তোমাকে কষ্টে রাখবো না। মৌনতা সেভাবেই থেকেছে, সবার জন্য করেছে বলেই আজও শিথিলের মধ্যে একজন হতে পেরেছে। আলহামদুলিল্লাহ। ফোনে রিংটোনে মৌনতা আবারও ভাবনা জগৎ থেকে ফেরে। আপা কল করেছে। রিসিভ করে জানতে পারে তারা কাছাকাছি চলে এসেছে। ফোন রেখে মৌনতা সময় দেখে ভেবে নেয় তাদের আগে ওরা পৌঁছাবে। একটা সময় ওরা বাড়ি চলে আসে। ঘরে ঢুকতেই টের পায় ওর ছোট যা ওকে দেখে মুচকি হাসছে। ও বুঝতে পারছে না হাসছে কেন, কারণ ও তো জানে ফয়েজ আসছে, সেটা বাড়ির কেউ জানে না, শুধু জানে 2 আপা দুলাভাইরা আসতেছে। সকাল 10টার বেশি বেজে গেছে। মেহমানদের অপেক্ষা করছে সবাই, তাই কেউ খায়নি এখনও। আর কিছুক্ষণ পরে সবাই বাড়ি ঢুকে পড়ে। ভাগনা ভাগ্নিদের দেখেই বুঝতে পারছে মানুষটাও চলে এসেছে। এরপরে সবাই একসাথে ঘরে ঢুকেছে। এত বছর পর একটা মানুষ তার স্বজনদের কাছে ফিরেছে, এটা যে কতটা আনন্দের সেটা বলে বোঝানো যাবে না। বাবাকে পেয়ে মৌনতার ছেলেটাও অনেক খুশি। ফয়েজ ছেলেকে জড়িয়ে ধরে অনেক আদর করে। তার মৌনতা ফয়েজকে দেখেই লজ্জায় শেষ। কি আজব, এতদিন ধরে ভিডিও কলে কথা বলেও কখনো লজ্জা অনুভূত হয়নি, অথচ আজ কি হলো? হয়তো সামনাসামনি আসাতেই এমনটা হলো। ছোট ননদের হাতে 2টো কাঁচা ফুলের মালা ছিল, সে দুটো সে আসার পথে ফুলের দোকান থেকে নিয়েছে। মৌনতা আর ফয়েজের হাতে দেওয়া হয়েছে। এরপরে দুজন দুজনকে পরিয়ে দিতে বললে ওরা তাই করে। এরপরে সবাই আলাপ গল্পে সবে মেতে ওঠে। খাওয়া দাওয়া সেরে নেয় একসাথে। দুপুরে সবাই একসাথে রান্নাবান্না করে নেয়। আজ আর মৌনতাকে কোনো কাজে হাত দিতে দেয়নি ও ননদরা। বলেছে তুমি যাও, ফয়েজকে সময় দাও। এমন কথায়ও লজ্জা পেল। মৌনতা ফয়েজের কাছে যায়, পাশে গিয়ে বসে। মানুষটা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, কিন্তু মাথার চুল আরও পড়ে গেছে, তারপরও খারাপ লাগছে না। ফয়েজ তখন বলে ওঠে, তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো মৌনতা। কথাটা শুনে মৌনতা আবারও লজ্জা পায়। এরপরে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা।
দেবর যা ভাগনা ভাগ্নি ওরা অনেক কিছুর প্ল্যান করেছে যা মনতা জানে না। সন্ধ্যার পরে এক ভাগ্নি শাড়ি আর গয়নার সাথে মেকআপ নিয়ে আসে, মনতাকে জোর করে বসিয়ে বউ সাজিয়ে দেয়। আসলে ওর ননদরা এই প্ল্যান করেছে। এত বছর পর এসেছে এভাবে ভাইয়ের কাছে, তার বউ যদি না সেজে যায় তাহলে কেমন হবে? নিশ্চয়ই ভালো লাগবে না, আনন্দেরও দরকার আছে। অন্যদিকে ওর দেবর যা ওদের জন্য ফুল দিয়ে রুম সাজায়, সাজ কমপ্লিট করে ওকে রুমে বসিয়ে দেয়। এদিকে ফয়েজও বরের বেশি রেডি হয়, কিন্তু ওর আর রুমে ঢুকতে দেওয়া হয় না। বোন জামাই বোন ভাগনা ভাগ্নি সবাই রুমের দরজায় ফিতা ধরে রেখেছে। অবশেষে ওদের চাহিদা মতো পাওনা বুঝিয়ে ফয়েজ রুমে ঢোকে। ফয়েজ একটা আংটি এনেছিল মনতার জন্য, সেটা পরিয়ে দেয়। ওই রাতটা ছিল ওদের একটা সুন্দর স্মরণীয় রাত। ফয়েজ 3 মাসের জন্য এসেছে সেটাই বলছে। এরপরের দিনগুলো বেশ ভালোভাবে দুজনের কেটে গেছে। দেখতে দেখতে ওর চলে যাবার সময় হয়, কিন্তু ফয়েজ জানায় সামনের মাসের শেষে যাবে। কথাটা শুনে মনতা অনেক খুশি হয়, কেননা সামনের মাসেই ওদের বিয়ে বার্ষিকী, প্রিয় অক্টোবর মাস। এত বছর পর ওরা একসাথে হয়েছে, আর এই দিনটি পালন না করেই ফয়েজ চলে যাবে? এটা হতেই পারে না। দিনগুলো পার করে আসে সেই অপেক্ষার দিনটি। ওই দিন মনতা নিজের হাতে অনেক কিছু রান্না করেছিল। কয়েকজন আত্মীয় ছিল যাদের ওরা আগেই বলে রেখেছিল। দিনটি খুব সুন্দরভাবে কাটে। এরপরে ফয়েজ পরের মাসে আবার বিদেশে পাড়ি জমায়। 2 বছর হয়ে গেছে ওর যাওয়ার। ওকে ছাড়া আরও 1টি বছর কাটিয়েছে, আবারও আরেকটি বছর কেটে যাবে। মনতা ফয়েজকে বলেছে, তুমি আসো, এসে আবার একবার চমকে দাও, আবারও একসাথে প্রিয় দিনটি কাটাই। কিন্তু প্রবাস জীবনটা এমনই, সুযোগ থাকলেও আসার কোনো উপায় নেই। আর কিছু মাস পরেই আসার কথা বলেছে। আল্লাহ চাইতো আবার একসাথে হবে ওরা, আবারও একসাথে দিনগুলো পার করবে। দুজন দু প্রান্তে থাকলেও দুজনের মধ্যের ভালোবাসা অটুট রয়েছে। আর এইভাবেই অটুট থাকুক ভালোবাসার মানুষগুলোর ভালোবাসা। এই কামনা ওই সব মানুষদের প্রতি। জীবনে ভালোবাসার মানুষটা সঠিক হলে তাদের জীবনটা সত্যিই সুন্দর হয়। যে কোনো ধরনের খারাপ সময় আসুক না কেন, শুদ্ধ ভালোবাসা আর বিশ্বাসের কাছে সব কিছুই হার মানে।